সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শকের তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। গতকাল রাতে এখন পর্যন্ত বলা হচ্ছে যে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে মার্কিন দুইটি জঙ্গি বিমান প্লাস হচ্ছে হেলিকপ্টার, আর এগুলা ইরানে ক্ষেপণাস্ত্র হামলা বিধ্বস্ত হয়েছে, এবং দুইজন পাইলট নিখোঁজ। একজনকে বলছে তারা উদ্ধার করেছে, কিন্তু সত্যতাকে স্বীকার করছে না, এখন আরেকজনকে খুঁজছে। এক প্রকার কিন্তু ইরানে প্রবেশ করে ফেললো, তারা তো এখন খুঁজছে। এটা নিয়ে একটু বলেন তো, সারা বিশ্বে দেখে এটা নিয়ে তোলপাড় হচ্ছে এখন। আসলে মার্কিনীরা কখনো তাদের যে হার বা পরাজয় এটা সহজে স্বীকার করে না, তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। এর উদাহরণ আমরা দেখেছি আগে ভিয়েতনামে, তারপর সোমালিয়ায়, সর্বশেষ আফগানিস্তানে, ইরাকেও একই। ইরাকে এখনো যদিও তাদের অবস্থান বজায় রেখেছে কুর্দি এলাকায়, কারণ কুর্দিদেরকে বলা হয় মধ্যপ্রাচ্যের ইহুদি। হ্যাঁ, তো যেইটা আর মার্কিন সৈন্যদের জন্য সবচেয়ে লজ্জাজনক, এবং মার্কিন জাতির জন্য, যারা দেশের জন্য, তাদের ভাষায় তাদের দেশের জন্য তারা লড়াই করতে এসেছে, কিন্তু যখন তারা যুদ্ধক্ষেত্রে নিহত হচ্ছে বা নিখোঁজ হচ্ছে, তখন রাষ্ট্র তা অস্বীকার করছে। হ্যাঁ, দেখা গেছে যে নিখোঁজ হয়েছে তারা বলতেছে যে একজন কি জীবিত হয়েছে, পাওয়া গেছে, কিন্তু ইরানিরা আবার বলতেছে যে ওইটা একটা অন্য লোকের নাম দিয়ে তারা এটা প্রচার করছে, যেন মার্কিন জনরোষের বৃদ্ধি না পায়। তো কালকে তো আসলে এই আমরা দেখলাম যে একটা টি-20 মতো ম্যাচ আর কি। হ্যাঁ, মানে ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায়, বিশেষ করে ইরানের যোগাযোগ অবকাঠামো, একটা নতুন খুব এশিয়ার মধ্যে একটা আনকমন ব্রিজ তৈরি করেছিল, সেই ব্রিজের মধ্যেই আমেরিকানরা 2 দফা বিমান হামলা চালিয়েছে, এবং তারা আসলে অন টেস্ট দেখতেছে যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা যে বলছে ধ্বংস করে দিয়েছে, আর ইরানিরা বলছে যে না, আমরা নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছি এবং সেটা সম্পূর্ণ ইরানের নিজস্ব। এবং এই কারণেই গতকাল হামলায় দেখেন আপনার F-35 আবারও ডাউন হলো, তারপরে F-15E, তারপরে HH-60W জলি হ্যানিক, তারপরে A-10, তারপরে ব্ল্যাক হক হেলিকপ্টার 2টা, তারপরে উইংলুং 2 ড্রোন এবং MQ-9 র্যাপার ড্রোন এবং MQ-9 ড্রোন, এগুলো তেহরান এবং সিরাজের আকাশে এগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। তারপরে আরেকটি F-16 জরুরি অবতরণের জন্য, এবং বোয়িং KC-135 ওই যে ট্যাঙ্কার, ওইটা জরুরি অবতরণের জন্য 7,700 কোড পাঠায় তাদের ঘাঁটিগুলোতে। এবং আরেকটা আজকেও ইরানিরা দাবি করেছে, আজকে তারা একটা F-18 সুপার হর্নেট বন্দর আব্বাস এলাকায়। তার মানে কি, ইরানের যেই এলাকা দিয়েই সে ঢুকতেছে সে শিকার হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু ভিডিওতে দেখতে পাচ্ছি ইরানের সাধারণ কৃষকরাও, যারা ওই যে ওদের যে উপজাতি আছে, ছোট ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের কাছে রাইফেল থাকে, তারাও রাইফেল দিয়ে আমেরিকান যে ড্রোন, যেগুলো ওই যে ইরানের শাহেদ ড্রোনের কপি করেছে, ওগুলোকে তারা গুলি করে ফেলে দিচ্ছে। এবং সাগরে দেখা গেছে যে এইরকম গুলি করে ভূপাতিত ড্রোন, আমেরিকান ড্রোন সাগরে ভাসছে। হ্যাঁ, তো এগুলো হলো মার্কিনীদের মানে যুদ্ধের সর্বশেষ অবস্থা আর কি। তো এই অবস্থায় তারপরে ওই যেই আপনি বলতেছিলেন যে ওই যে পাইলট, ভূপাতিত বিমানের পাইলট, হ্যাঁ, উনি কিন্তু পাইলটের মা, সে কিন্তু আপনার এই ইয়েতে এই গণমাধ্যমে আহ্বান জানিয়েছে যে আমার সন্তানকে আপনারা একটু জীবিত যেন পাওয়া যায়, এই জন্য প্রার্থনা করেন। তার মানে কি, মার্কিন সরকার বলতেছে এক কথা আর পাইলট এক কথা। মানে মার্কিনীদের সেনাদের জন্য এটা একটা দুর্ভাগ্য যে তার রাষ্ট্র তাকে যখন সে ক্ষতিগ্রস্ত হয় স্বীকার করে না। আর ইরানিরা গতকাল ধরেন তাদের 93তম ওয়েব ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর চালিয়েছে, আর একই সাথে তারা বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে দেখা গেছে আরব আমিরাতের আপনার কিছু এলাকায় ওই যে মার্কিন ইসরায়েলি পাইলটদের গোপন সমাবেশে আপনার হানা দিয়েছে তাদের ড্রোন। তো এই যখন অবস্থা, আর এদিকে আপনার পেন্টাগনের উপদেষ্টা এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর রবার্ট পেপ বলেছেন যে মার্কিন এবং ইসরায়েলিরা মিলে ইরানকে পরবর্তী সুপার পাওয়ারে পরিণত করলো, এবং এটা এক ধরনের স্বীকৃতি দেয়া এই যুদ্ধের মাধ্যমে। তারপরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী
উনি নিউ ইয়র্ক টাইমসের যে নিউজ বলেছে, উনি দেখা গেছে সৈন্যদের উদ্দেশ্যে বলছেন তোমরা যিশুর জন্য যুদ্ধ করছো এবং জনগণের কাছে বলছে আপনারা প্রার্থনা করুন, মানে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আর পোপ লিও চতুর্দশ যিনি জি, আছেন জি। ইনি বলেছেন যে সামরিক আধিপত্য যীশু খ্রিস্টের আদর্শের পরিপন্থী, পরিপন্থী হ্যাঁ, এবং যারা যুদ্ধ চায় যিশু কিন্তু তাদের সাথে থাকবে না। না, এটা হ্যাঁ, বারবার উনি তার মানে বলছেন। এই যুদ্ধের এই বিষয়গুলা। আর আব্বাস আরাকচি আবার বলেছেন যে মিডল ইস্টে মার্কিন ঘাঁটিগুলো একসময় ইসরায়েলের ঘাঁটিতেই রূপান্তর হবে, কারণ এই ইসরায়েলিরা একসময় মার্কিনীদের উচ্ছেদ করে হচ্ছে দেবে। তো। তার মানে পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যাবে, এরকম একটা কথাও আছে। ইরানের পক্ষ থেকে এইসব কাজে তারা কঠোর নিন্দা জানিয়েছে এবং বলছে যে না, আমরা কখনোই মানবিক বিষয়গুলোর দিকে আমরা যাই না। যায় না, কারণ যেহেতু বলছে ইরান তো ডিক্লেয়ার দিয়ে কোথায় কোথায় আক্রমণ করবে বলে দিচ্ছে, হ্যাঁ, তাহলে ইরান যদি করে থাকতো তাহলে তো ওরা অস্বীকার করতো না। আর ইরান আজ পর্যন্ত ওদের যে রেকর্ডটা তারা কিন্তু অস্বীকার করে না, যেখানে হিট করে না, তারা বলে দেয় যে আমরা এবং hit করবো। আগেই তারা জানিয়ে দেয় যে জানিয়ে আমরা ওই জায়গায় হিট করব, Hit করবো। তোমরা এখান থেকে হ্যাঁ, সরে নিরাপদ যাও। মানুষকে সরিয়ে হ্যাঁ। নেওয়ার একটা দেয়। তারপরে এদিকে ব্রিটিশ যে এমপি জর্জ গ্যালাওয়ে, তিনি একটা সুন্দর কথা বলছেন যে সার্বিক পরিস্থিতি আমরা এই কয়েকদিনে যা লক্ষ্য করছি তাতে ইরানের আকাশ মার্কিনীদের জন্য আর নিরাপদ এলাকা না, তারা যেভাবে দাবি করে আর কি। হ্যাঁ, পাখির মতো আপনার ওদের প্লেন গুলো পড়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। তো মার্কিনীরা যেমন দাবি করছিল সারা পৃথিবী তাদের বিমান কেউ ধরতে পারবে না, ধরতে পারবে না, হ্যাঁ, করে না কো ফোসফাস, মারে না কো ডোসা। আবার তো ইরানিরা কিন্তু সেটাকে আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের উন্নত সবকিছু, তাও তো ভঙ্গুর। তো ইরানিরা বলল যে অপেক্ষা করুন, আমরা ধীরে ধীরে আমাদের বিষয়গুলা সামনে নিয়ে আসছি। তো গতকালের যে এগুলা তারা বলছে এটা আমাদের নতুন প্রজন্মের একটা রাডার সিস্টেম। হ্যাঁ, সবাই মানে আসলে হয়েছে কি পৃথিবীব্যাপী যে সামরিক অ্যানালিস্টরা আছে, আর্মির হোক বাইরের হোক, এরা আসলে ইরানের অভ্যুত্থানটাকে তারা চিন্তাও করতে পারে নাই। হ্যাঁ, মানে ইরানের যে সামনে আসার এই বিষয়টা চিন্তা করতে পারে, তারা আসলে পৃথিবীর প্রচলিত সিস্টেম দিয়ে এগুলো চিন্তা করে, যার ফলে তারা ভাবে ইরানের বিমান বাহিনী নাই, নৌবাহিনী, মানে আমেরিকার সুরেই কথা বলে, কারণ তাদের তো আর সোর্স নাই। হ্যাঁ, তো তারা এগুলো বলে, কিন্তু আপনি বাস্তবতা দেখেন আফগানিস্তান এবং ভিয়েতনামে ওইখানেও কিন্তু তাদের কোনো এয়ার পাওয়ার ছিল না, নেভি পাওয়ার ছিল না, সেইখানেও কিন্তু মার্কিনীরা ব্যাপক এই এয়ারে বোম্বিং করছে, নানান কাহিনী করছে, নেভি থেকে মিসাইল মেরেছে, কিন্তু 7 দিনের নোটিশে 24 ঘন্টা আগে এবং তারপরেও কিন্তু তারা পরাজিত হয়েছে। তো সুতরাং এগুলো দিয়ে আসলে যুদ্ধে কে জয়ী হবে কে পরাজিত হবে এটা বলা যায় না। আপনি দেখেন যে গত প্রায় 40 বছর ধরে ইরানের বিরুদ্ধে কি ধরনের পশ্চিমা মিডিয়াগুলো প্রোপাগান্ডা চালিয়েছে, যে সবার মধ্যে একটা ধারণা ঢুকে দিয়েছে ইরান অত্যাচারী দেশ, মহিলাদের কোনো স্বাধীনতা নাই, তারা বিভিন্ন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধগুলো চলে সেগুলো পিছিয়ে তারা ইন্ধন দেয়, আর ওইটাই আমরাই ধারণ করে আসতেছি। হ্যাঁ, এর জন্য আপনি দেখবেন যে আপনার তেহরান এয়ারপোর্টটা তো আসলে খুব বড় আমাদের চেয়ে, প্রতিদিন রাতে ইউরোপ আমেরিকা থেকে প্রচুর ফ্লাইট এখানে নামে, ওইখানে কিন্তু প্রচুর নারীরা আসে, খুবই হিজাব টিজাব থাকে না, পরে আবার তারা যখন এয়ারপোর্ট থেকে বের হয় হিজাব টিজাব দিয়ে বের হয়। তো এইরকম এক আধুনিক নারীকে কালকে টিভিতে দেখলাম, সে বলতেছে যে আমি আর আমার দেশের বাইরে থাকতে পারলাম না, সে কিন্তু চুল টুল খোলা, মাথায় একটা ক্যাপ পরা এবং টি শার্ট পরা, পরে হয়তো সে করে বেরিয়েছে। তো সে বলতেছে যে আমি আমার দেশের জন্য চলে এসেছি এবং আমি এখন প্রতিদিন রাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করব। তাহলে আর আরেকটা মজার ব্যাপার, এই আমেরিকানরা যেভাবেই বলুক যে ইরানের এই সেই, আপনি জানেন যে মানে ধর্মীয় প্রোগ্রামের বাইরে ইরানের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান হলো নওরোজ। তাদের এই উপলক্ষে 15 দিনের ছুটি থাকে। তো টেলিভিশন গুলোতে দেখা যায় সারা ইরান জুড়ে এই বোম টোম পড়তেছে, কিন্তু মানুষ মানে ওদের নওরোজে লোকজন ঘরে থাকে না, সবাই সপরিবারে পার্কে বা বিনোদন স্পট গুলোতে চলে যায়, ওইখানেই রান্না বান্না করে খায়, তো মানুষজন ওইখানেই চলতেছে। হ্যাঁ, তো তার মানে ওদের জনজীবনে এই আপনার হুমকি কোনো প্রভাব ফেলতে পারছে না। পক্ষান্তরে ইসরায়েলের অবস্থা উল্টা ইসরায়েল এবং মার্কিন জনজীবনে এগুলোর প্রভাব খুব বেশি পড়তেছে। আচ্ছা, আপনার কাছে আসবো, আসার আগে আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে ইরান বারবার বলছে তারা আরো ভয়াবহ হামলা চালাবে, 6 মাস তাদের সে ধরনের পরিস্থিতি, আর আগে এই কথাটা বলেছিল। প্লাস হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র আর পাকিস্তান, যেটা আমি বলছিলাম, পাকিস্তান যে একটা শান্তির উদ্যোগ নিল, এটা কি ভেস্তে গেল কিনা, এই দুইটা বিষয় নিয়ে একটু জানাবেন। সুপ্রিয় দর্শক, আমরা এখন কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। আজকের প্রথম দর্শক হচ্ছেন সেলিম সরকার, তিনি নিয়েছেন আসসালামু আলাইকুম ভাই, আপনাদের সংবাদ বিশ্লেষণ অসাধারণ, আপনাকে ধন্যবাদ, বেশি বেশি করে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন। আব্দুল জলিল লিখছেন সালামু আলাইকুম, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে আমাদের কাছে খুব ভালো লাগে এবং পছন্দ যে কথাবার্তা আপনারা বলেন তার জন্য আপনাদের ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
এমডি হক লিখছেন নাইস ইওর নিউজ গুড লাভ ইয়োরসেলফ ওয়ান্টেড মি অ্যাজ অফ ওমান ফর চিটাগাং বাংলাদেশ। উনি চট্টগ্রাম বাংলাদেশ থেকে দেখছেন এবং ওমানে তার আত্মীয় স্বজন আছে। ধন্যবাদ আপনাকে। রিজওয়ানা মল্লিক লিখছেন আসাম ইন্ডিয়া থেকে দেখছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আসামবাসীদের আমাদের শুভেচ্ছা জানাবেন এবং আমাদের ভিডিওগুলো ওনাদের কাছে শেয়ার করে দিবেন। কাজী শামীম লিখছেন আপনাদের সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আতিক ভাই যেটা বলছিলাম, আচ্ছা, আপনি যেটা প্রশ্ন করলেন যে ইরানে আরো হামলা চালাবে মার্কিনীরা, তো ইরানিরা তো এটার জন্য প্রস্তুত। তারা তো বলেছে যে আমরা দীর্ঘমেয়াদী এবং 10 বছরও যুদ্ধ চালাতে পারবো, কারণ তাদের এগুলো অভিজ্ঞতা আছে। তারা এবং মধ্যপ্রাচ্য না, বিশ্বেরই সবচেয়ে রেগুলার ফাইটের অভিজ্ঞতা কিন্তু ইরানি সেনাবাহিনী, এবং তারা কিন্তু মাটি কামড়ে লড়াই করে নিজেদের, হ্যাঁ, ওই যে নানান অবরোধের মধ্যেও। আর মার্কিনীরা কিন্তু পৃথিবীর সকল অত্যাধুনিক ফ্যাসিলিটিস, 5 স্টার ফ্যাসিলিটিস নিয়ে তারা দূর থেকে তাও হ্যাঁ, তার ফলে তাদের যুদ্ধে এবং এখনকার ইরানের সাথে যুদ্ধে প্রমাণিত হয়ে গেছে মার্কিন প্রযুক্তিগুলো আসলে সেকেলে। তারা দাবি করে হলিউডের মুভি এবং তাদের দিয়ে এইগুলা সেকেলে দামি এবং সেকেলে। আর পক্ষান্তরে আপনি ইরানি, চাইনিজ এবং রাশিয়ান যে এখন প্রযুক্তি, এগুলো দেখা গেছে খুবই স্বাভাবিক। আসলে যুদ্ধের ক্ষেত্রে আপনার এই প্রযুক্তিটা একদিকে আছে, আবার আরেকটা হলো যুদ্ধ কৌশল। ইরানেরা কিন্তু 4000 বছরের প্রাচীন জাতি, তারা পৃথিবী আলেকজান্ডার থেকে শুরু করে মহাবীর অনেকের সাথে যুদ্ধ করছে। তাদের তো এই যুদ্ধ অভিজ্ঞতা তাদের অনেক বেশি, যার ফলে অবস্থা বুঝে কৌশল পরিবর্তন। এই যে আপনি দেখেন যে গতকাল যে ইরান আমেরিকা ইসরায়েল T20 হলো, এখানে কিন্তু ইরানি জয়ী। মার্কিন সকল ধরনের অত্যাধুনিক যত বিমান আছে সব ফেলে দিয়েছে, যত অত্যাধুনিক ড্রোন সব ফেলে দিয়েছে। এবং এখন মার্কিনীরা তাদের পাইলটকে উদ্ধার করতে পারতেছে না, উল্টা নকল পাইলটদের শোডাউন করতেছে যে এই যে আমাদের একজন পাইলট উদ্ধার হয়েছে। আর ওইদিকে পাইলটের মায়েরা টিভিতে আহ্বান জানাচ্ছে যে আমার সন্তান যেন নিরাপদে থাকে। আর অপরদিকে আপনি বললেন যে পাকিস্তানের মাধ্যমে যে দুতিয়ালি, এই দুতিয়ালি আসলে কোনো দুতিয়ালি না, কারণ আগেই ধরা হয়েছিল যে, কারণ সৌদি আরব হলো পাকিস্তানি এই মার্কিন অ্যালায়েন্স, মিশর অ্যালায়েন্স, টার্কি অ্যালায়েন্স। তো সৌদি আরব এখানে প্রধান কালপ্রিট, মিশর হলো আপনি জানেন যে ফিলিস্তিনের ওই এলাকার কালপ্রিট। তো এইসব কালপ্রিটদের দিয়ে কিভাবে ইরানের সাথে আলোচনা হয়? আর পাকিস্তান আসলে আন্তর্জাতিক অঙ্গনে নেগোসিয়েশনের জন্য ওইভাবে খুব বেশি নিজেই তো পরিচিত। বরং এখন যেটা হয়েছে আপনি জানেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কিয়ারমারের নেতৃত্বে যে একটা জোট বলছে, তারা যে থেকে ইরান থেকে হরমুজ দিয়ে তেল নিতে চায়, সেইখানে পাকিস্তানের মাধ্যমে তারা ইরানের সাথে দুতিয়ালি করতেছে। এইটা একটা পাকিস্তানের এই জায়গায় দুতিয়ালি সফল। আর গতকাল এবং আজকে যে আরো সবচেয়ে ডেঞ্জারাস বিষয় হলো যে মার্কিন আর্মি চিফকে বরখাস্ত করছে। হ্যাঁ, শুধু আর্মি চিফ না, তার সাথে আরো 4 জন প্রধান সহ। আর্মি চিফ হলো র্যান্ডি জর্জ, হ্যাঁ, তাকে বরখাস্ত করেছে গত বৃহস্পতিবার। তো এই গত 1 বছরে যুদ্ধ শুরু, 1 বছর না, গত কয়েক মাসের মধ্যে, ওই যে এর আগে যে 12 দিনের যুদ্ধ ইরানের সাথে, এই সব মিলে প্রায় 12 জন আর্মির শীর্ষ কর্মকর্তাকে ট্রাম্প বরখাস্ত করলো। কারণ কি? কারণ হলো আসলে তার পরিকল্পনার সাথে তারা যাচ্ছিল, কারণ তারা আর্মির প্রফেশনাল, তারা জানে যুদ্ধ করলে কি হবে। এবং এমন হইতে পারে যে মানবতা বিরোধী যে নিয়োগ পরমাণু অস্ত্র প্রয়োগের ব্যাপারে তাকে চাপ দেওয়া হয়েছিল, এই জন্য। তো এইটা, এবং একই সাথে কিন্তু মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও ট্রাম্প সরিয়ে দিয়েছে। তার হলো মার্কিন প্রশাসনে এটা এই যুদ্ধের প্রচুর বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে। এবং কেউ বলছে যে মার্কিন জেনারেলরা নাকি আপনার কু করতে গিয়েছিল। আমাদের যেসব হয়, আমেরিকায় তো এগুলো সাধারণত হয় না। তো এটা আসলে যে মার্কিন যে প্রতিরক্ষা বিভাগকে নতুন করে সাজানো ট্রাম্পের যে নীতি, সেটা পিট হেগসেট এগুলা করতেছে। ট্রাম্প তো নিজেই তার দেশের মধ্যে ডিপ স্টেট চালায়। তারপরে আপনার গতকাল ইরাকে বসরায় মার্কিন মালিকানাধীন একটি কোম্পানির উপরও প্রতিরক্ষা যোদ্ধারা হামলা করেছে। তারপরে আপনার ইসরায়েলের নেগেব ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং বীরশেভার ডিরেকাত এবং তেল আবিব এলাকায়ও গতকাল ইরানি এবং প্রতিরোধ যোদ্ধাদের যে ড্রোন, এগুলা হামলা করেছে। রয়টার্স যেটা বলেছে যে ইরান ও ইউএস এর যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে 48 ঘন্টার একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল এবং ইরান সেটা প্রত্যাখ্যান করেছে। তার মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা কতটাই খারাপ যে সে এখন যুদ্ধবিরতির আহ্বান জানায়। যুদ্ধবিরতির আহ্বান জানায় সাধারণত যুদ্ধে যে দুর্বল অবস্থায় থাকে। আর আরেকটা দেখেন, স্যান্ডকমের পক্ষ থেকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন স্যান্ডকমের দিয়ে গত শুক্রবার, ওদের যেটা শুক্রবার আমাদের শনিবার, তো তারা একটা হিসাব দিয়েছে যে তাদের 13 জন মার্কিন সেনা হয়েছে আর আহত হয়েছে 365 জন, এর মধ্যে 247 জন সেনা সদস্য, এর মধ্যে
63 জন নৌবাহিনীর আর বিমান বাহিনীর 36 জন, বাকি 19 জন মেরিন সেনা। তো এইগুলো আসলে মানুষ মার্কিনিরাই খোদ বিশ্বাস করতেছে না যে কারণ জানা এটা নিহত সংখ্যা হাজারের কাছাকাছি রাশিয়া। আচ্ছা, আপনার কাছে একটা শেষ প্রশ্ন, সেটা আজকের অনুষ্ঠানে শেষ করতে চাই। আমরা দেখলাম যে গতকাল মানে আজকে যাচ্ছে সেটা হরমুজ প্রণালী থেকে ফ্রান্স এবং জাপানের জাহাজগুলো যাচ্ছে, তার মানে এটা কি আন্ডার টেবিল নেগোসিয়েশন? না, ওই যে আপনাকে একটু আগে বললাম যে তারা সবাই এখন পাকিস্তানের মাধ্যমে নেগোশিয়েট করতেছে যে তোমরা ক্রিপ্টো অথবা ইউয়ান এর মাধ্যমে টোল পরিশোধ করো, আগের মতো আর ফ্রি কোনো জাহাজ এখান দিয়ে যেতে পারবে না, যে যেতে চাও। তো ওরাও এটাতে রাজি, কারণ কোন কোন দেশে ধরেন আপনার গ্যাসের দাম 80% এবং তৈলের দাম 40 থেকে 60% বৃদ্ধি পেয়েছে। তো তাদের এই জন্য এই কয়েকদিনেই অতিরিক্ত কোন কোন দেশের $10-12 বিলিয়ন এক্সট্রা খরচ করতেছে। তো তারা তো এটা চায় না, কারণ যেটা $68 থেকে $70 যে তেল, সেটা এখন 106 থেকে 10 আরো কম বেশি এদিক সেদিক কিনতে হচ্ছে। তাহলে খোলা চোখে আপনার মনে হয় যে দুই জায়গায় আমেরিকা খুবই পরাজিত, এক হচ্ছে হরমুজে তারা মার খেলো, দ্বিতীয় হচ্ছে রেজিম চেঞ্জ তারা করতে পারলো না। রেজিম চেঞ্জ এর পাশাপাশি আপনি দেখেন ইউরোপিয়ানরা এই প্রথমবারের মতো তাদের মেরুদণ্ড আছে বলে মনে হচ্ছে, তারা কিন্তু মার্কিনীদের যে কোনো প্রস্তাবে, হয়তো তারা মার্কিনীদের সাথেই আছে অন্য অনেক বিষয়, কিন্তু যে কোনো প্রস্তাবে তারা কিন্তু সাড়া দিচ্ছে না এবং বিকল্প তারা জোট করার চিন্তা করছে। এবং এইটা আপনার স্পুটনিক গতকাল বলেছে যে ন্যাটো কিন্তু অকার্যকর হয়ে গিয়েছে এবং ইউরোপিয়ানদেরকে তারা স্বাধীন চেতা হিসেবে দেখতে পাচ্ছে। এটা রাশিয়ানদের বক্তব্য। আবার এইদিকে আরেকটা মজার জিনিস খেয়াল করবেন, কোস্টারিকার সাথে ফুটবল খেলার আধা ঘন্টা আগে ইরানের যে ফুটবল ফেডারেশনের সভাপতি সেটা বাতিল করেছে, কারণ আধা ঘন্টা আগে তাদের বলা হয়েছে যে ওই যে ইরানে যে ছোট বাবুদের হত্যা করেছে এই বিষয়গুলো তারা কোনো প্রচারণা চালাতে পারবে না, খেলার মধ্যে কোনো প্ল্যাকার্ড নিতে পারবে না। ইরানিরা গেছে আমরা তাহলে তোমাদের সাথে খেলবো। তো এইটা একটা বিশাল। তারপরে আবার ফরাসি একজন জেনারেল মাইকেল ইয়েরোভেলফ, সে মজার কথা বলছে যে মার্কিন কর্মকর্তাদের উচিত বৈঠকের মাঝে কোকেন সেবন বন্ধ করা। সে বলতে যে মার্কিনেরা এইরকম। এবং জাতিসংঘে দেখেন হরমুজ নিয়ে কিন্তু একটা প্রস্তাব উত্থাপন করেছিল মার্কিনরা, সেখানে কিন্তু রাশিয়া, চীন এবং ফ্রান্স ভেটো দিয়েছে। ফ্রান্স তো সবসময় মার্কিনীদের সাথে থাকে, সেও কিন্তু ভেটো দিয়েছে। তো এইটা কিন্তু আসলে আর ওইদিকে কাতারের আমির ট্রাম্পকে কিন্তু ওই যে নির্বাচিত হওয়ার পর যখন আসছিল একটা বেসরকারি স্বর্ণখচিত বিমান গিফট করেছিল, সেইটা আবার ফেরত চেয়েছে। তো এইটাও তো মার্কিনীদের জন্য যে গিফট দেওয়া জিনিস কিভাবে ফেরত চায়। এবং আরো একটা নতুন খবর হলো, আমরা এতদিন সিরিয়াকে দেখতে পাচ্ছিলাম যে সবসময় যদি আমেরিকার সাথে থাকে, সিরিয়াতে ফিলিস্তিনের পক্ষে যেসব আপনার বিক্ষোভ হয়েছে, এইসব বিক্ষোভ থেকে কিন্তু জোলানি বাহিনী বেশ কিছু লোকজনকে আটক করেছে। তার মানে এটা কিন্তু একটা নতুন ফ্রন্ট হলো। আপনারা দেখবেন যে ব্রিটিশ এক মেয়ে সাবিনা, বাংলাদেশি বংশোদ্ভূত, সে অরিজিনাল ব্রিটিশ, বাংলাদেশে তার বাবা মা বা দাদা দাদি ছিল। তো সেই মেয়েকে কিন্তু সিআইএ এবং অন্য গোয়েন্দা সংস্থাগুলো নানান প্রসেস করে সিরিয়াতে নিয়ে যায়, সিরিয়ান জঙ্গিদের ওইখানে। তো পরে সেই মেয়েটিকে তার যখন সে বুঝতে পারে যে সে ভুল করেছে, তখন সে দেশে ফিরতে যায়, তাকে দেশে ফিরতে দেওয়া হয় না এবং তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হয়। অথচ সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার গতকাল জোলানির সাথে ডাউনিং স্ট্রিটের 10 ডাউনিং স্ট্রিটে বসে লাল গালিচা সংবর্ধনা দেয়, তাকে রিসিভ করে। তো এটা হাস্যকর না? আগেই দেখা গেল যে এই স্টারমাররাই কিন্তু এই জোলানিকে তৈরি করেছিল। আবার এই জোলানির পক্ষে ওই মেয়েটি কাজ করতে গিয়েছিল, তখন তাকে আবার নাগরিকত্ব, মানে একই দেশের আইনের ডুয়াল স্ট্যান্ডার্ড, এইটা কিন্তু আসলে। এবং আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন যে লেবাননে গতকাল একটি মসজিদে আজান শুরু হওয়ার সাথে সাথেই ইসরায়েলি অথবা মার্কিন বিমান দিয়ে অ্যাটাক করে ওই মসজিদটিকেই ধ্বংস করে দেওয়া হয়। তো এগুলো কিন্তু একটা খুব বাজে জিনিস আর কি। এবং ইরানিরা দেখবেন ওই মজার ব্যাপার, দুইটা ইরানি মেয়ের একটা ট্রোল সামাজিক মাধ্যমে আসছে যে বলতেছে ইসরায়েলিরা ইরানের অনেক ঐতিহাসিক স্থাপনা টাপনা এগুলো ধ্বংস করে দিচ্ছে। তো আরেক বান্ধবী বলতেছে, কয় হ্যাঁ আমাদেরটা ধ্বংস করেছে, কিন্তু ওদের তো আসলে কোনো ঐতিহাসিক স্থাপনাই নাই, কারণ আমাদের আয়াতুল্লাহ জান্নাতির বয়সের চেয়েও এই রাষ্ট্রটির বয়স কম, তো ওদের কি ধ্বংস করবো আমরা। তো সুপ্রিয় দর্শক, এই যুদ্ধের দামামা তো কমার কোনো চিহ্ন দেখছি না, বরঞ্চ দিন দিন একটা ফ্রন্ট খুলছে এবং কোণঠাসা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বেসগুলো। এবং ইসরায়েলিরা যুদ্ধ যত এগিয়ে যাচ্ছে, মার্কিনীদের গলার কাটা হয়ে গেছে, যুদ্ধটা না গিলতে পারছে না ফেলতে পারছে। এই অবস্থায় এই বারবার খামেনি যখন জীবিত ছিলেন এবং আব্বাস আরার কাছে কিন্তু একটা কথা বারবার বলে আসেন, এই যুদ্ধটা হলে মার্কিন যুক্তরাষ্ট্র চোরাবালিতে পড়বে। আক্ষরিক অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চোরাবালিতে পড়ছে, এখান থেকে বেরোতে পারছে না, ডুবতেও পারছে না। এই যখন অবস্থায়, এই অবস্থায় আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। আপনারা আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখছেন সেটা একটু জানিয়ে দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।